আমরা তখন স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়, ক্যান্টিন, মধুর ক্যান্টিন, লোকে লোকারণ্য, আমরা আমাদের রক্ত তখন টকবক করে ফুটছে। তোমরা তোমরা কারা দিদি ভাই, দাদু ভাই? আমি সজল। আমি রিয়া। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়ি। আনোয়ার স্যার আমাদের পাঠিয়েছে এই বৃদ্ধাশ্রমের উপর একটা প্রজেক্ট করবো বলে। আমরা আপনার জীবনের গল্পটা শুনতে চাই, আপনি শোনাবেন আমাদের আপনার জীবনের গল্পটা? জীবনের গল্প? হ্যাঁ, বসো। আগে বলো তো, মধুর ক্যান্টিন আগের মতোই আছে তো? অনেক পরিবর্তন হয়েছে। স্যার বলেছেন আপনি তো ছাত্র রাজনীতি করতেন, আর ওই মধুর ক্যান্টিনে ছিল আপনাদের রাজনীতির ঠিকানা। হ্যাঁ, তা ঠিক। এবার বলো তো, তোমরা কি গল্প শুনতে এসেছো? ওই যে বললাম, আমরা আপনার জীবনের গল্পটা শুনতে আসছি। আপনি তো মুক্তিযোদ্ধা, আমাদের বীর মাতা, আপনার গল্পটা আমরা শুনব। তাহলে তো 11 দফা আন্দোলন থেকে শুরু করতে হয়। আমরা তখন স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়, ক্যান্টিন, মধুর ক্যান্টিন, লোকে লোকারণ্য, আমরা আমাদের রক্ত তখন টকবক করে ফুটছে। স্বাধীনতা চাই, স্বাধীনতা। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, মিছিলটা মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে তারপর হাইকোর্ট যাবে, তারপর শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবার দেখিস এই গণজাগরণে পাকিস্তানি শাসক গোষ্ঠী বিদায় হবে। আমরাও তাই জানি। আর কতদিনের পরাধীনতা? তোরা দেখিস, ওরা কিন্তু এত সহজে স্বাধীনতা দেবে না। এই জন্যই তো আমরা যুদ্ধ করব, স্বাধীনতাকে ছিনিয়ে আনবো, শুধুমাত্র একটি আদেশের অপেক্ষায়। 7ই মার্চে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মাধ্যমে তোরা সবাই সেই আদেশ পেয়ে যাবে। রাজপথে আমরা নেমে পড়েছি। আমরা চাই, আমরা স্বাধীনতা, আমরা স্বাধীনতা চাই। তারপর এলো 7ই মার্চের ভাষণ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। স্বাধীন করো, স্বাধীন করো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সবাই সাড়া দিল। সেই আন্দোলনের যেন আরো গতি পেল। তারপর এলো সেই 25শে মার্চের কালো রাত।
সেই রাতে পাক বাহিনীরা আমাকে সহ অনেক মেয়েকে পাক সেনারা ধরে নিয়ে গেল। তারপর চলল সারা রাত আমাদের উপরে গণধর্ষণ। ওরা মনে করেছিল গণধর্ষণে যে কটা মেয়ে মারা গিয়েছিল তার মধ্যে আমিও একজন। আমাদেরকে মৃত মনে করে ওরা রাস্তায় ফেলে দিয়েছিল। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি একটা নার্স আমার সেবা করছে। তারপর আমি যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম। স্বাধীনতা, বিজয় ছিনিয়ে আনলাম। তারপরে আমার সহযোগী আমাকে বলল, রোকেয়া, তোকে আমি বিয়ে করতে চাই, চল আমরা ঘর বাঁধি। চলো বিয়ে করে ফেলি। বিয়ে? আমাকে? সবকিছু জানার পরেও? দেখো, আমি মুক্তিযোদ্ধা আর তুমি বীরাঙ্গনার সাথে মুক্তিযোদ্ধা। তোমারকে বিয়ে করে তোমার সম্মানে আমি সম্মানিত হতে চাই। বিয়েটা কর, অন্তত আমাদের মধ্যে একজন তো সংসার করুক, জেনে সুখী হব। তারপর আমরা বিয়ে করলাম, ঘর বাঁধলাম। আমার কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে আসলো। জানো, আমরা তিনজন খুব ভালোই ছিলাম, খুব সুন্দরভাবে আমাদের সংসার চলছিল। হঠাৎ স্বামী একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর আমি বিধবা হই। আমার ছেলেটা যে কখন বড় হয়ে উঠল বুঝতেই পারলাম না। তারপর ছেলেকে বিয়ে দিলাম, ঘরে বউ আনলাম। তারপরে 25শে মার্চের মতন সেই কালো রাত আমার জীবনে একদিন কালো রাত হয়ে আসলো। তারপর থেকে এই বৃদ্ধাশ্রমে বীরাঙ্গনা থেকে বীর মাতা হলাম। কিন্তু
নিজের সন্তানের কাছে মা হতে পারলাম না। অপূর্ব সন্তান তো। একটা অনুরোধ করব, করো। আপনার সেই কুলাঙ্গার সন্তানটার নাম কি বলবেন? একবার দেখব আপনার মতো বীর মাতাকে সে অসম্মান করে। কি হবে বলে? একটু বলুন না, শুনবো। আমার ছেলের নাম সুমন হাসান, 32 নম্বর বাড়ি, ধানমন্ডি 7। সজল, এটা তো তোদের বাসা, তোর বাবার নাম। দাদু ভাই, শোন, যাস না দাদু। বাবার ছেলে বাবার মতনই তো হবে। কি ব্যাপার? যে কথাটা বাড়িতে বলা যায়, ড্রয়িং রুমে বলা যায়, এমনকি অফিসে বলা যায়, সেই কথাটা কোনো জায়গায় না বলে এখানে বলার জন্য তুই রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছিস কেন? তাও রিয়াকে সঙ্গে নিয়ে। ওই বাড়িতে যাওয়ার কোনো রকম ইচ্ছাই আমার নাই। কেন? বাবা, তুমি তো বলেছিলে যে দিদা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তাহলে মা জননী ওই বৃদ্ধাশ্রমের ওই রোকেয়া বেগমটা কে? ছি বাবা, ছি। জাতি দিদাকে যে বীর মাতার অনন্য সম্মানে ভূষিত করেছে, সেই বীর মাতাকে তুমি বৃদ্ধাশ্রমে যদি রেখে আসতে পারো, তাহলে বাবা তুমি তো একদিন বৃদ্ধ হবে। বলো না বাবা, সেদিন আমি তোমাকে কোথায় রেখে আসবো? কারণ ওই বৃদ্ধাশ্রমে থাকার যোগ্যতাও তোমার নাই বাবা। বলো না বাবা, বলো। কাকে তুই এসব প্রশ্ন করছিস, যার কাছে কোনো উত্তরই নাই? তুই কোনো উত্তর পাবি না, বুঝলি তো? চল এখন। ছি বাবা, ছি। কিরে বল, কি লিখবো? হ্যাঁ, স্বপ্ন ছিল মা জননী, তারপর ছেলে হবে বড় অফিসার। সে ছেলে মায়ের প্রতি করলো অবিচার। চোখের জলে ভেসে গেল সকল পরিশ্রম। ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না, এসে আবার হারিয়ে যাবি। কোথায় হারাবো? আমার শিকড়ই তো এখানে। জানো দাদু, তোমার সজল কালকে সারা রাত জেগে তোমার জন্য একটা গান লিখেছে। তাই? আবার নিজেই সুর করেছে। গানটা শুনলে তোমার ওর প্রতি আর কোনো অভিমান থাকবে না। গানটা শোনা সজল দাদিকে। স্বপ্ন ছিল মা জননীর, স্বপ্ন ছিল মা জননীর, ছেলে হবে
বড়ই অফিসার। সেই ছেলে মায়ের প্রতি করলো অবিচার, সেই ছেলে মায়ের প্রতি করলো অবিচার। চোখের জলে ভেসে গেল সকল পরিশ্রম, ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, 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 বৃদ্ধাশ্রম। সন্তান হারা হয়ে মা ফেলে চোখের পানি, মনের সুখে বউ হয় সংসারের রানী। সন্তান হারা হয়ে মা ফেলে চোখের পানি, মনের সুখে বউ হয় সংসারের রানী। কেউ শুনে না দুঃখী মায়ের, কেউ শুনে না দুঃখী মায়ের দুই চোখের কাঁদন, ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, 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 বৃদ্ধাশ্রম। জাতি যে মাকে দিল অনন্য সম্মান, সেই বীর মাতাকে ছেলে করল অপমান। জাতি যে মাকে দিল অনন্য সম্মান, সেই বীর মাতাকে ছেলে করল অপমান। শাশুড়ি দখল করে নেয়, শাশুড়ি দখল করে নেয় মায়েরই আসন, ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। স্বপ্ন ছিল মা জননীর, স্বপ্ন ছিল মা জননীর, ছেলে হবে বড়ই অফিসার। সেই ছেলে মায়ের প্রতি করলো অবিচার, সেই ছেলে মায়ের প্রতি করলো অবিচার। চোখের জলে ভেসে গেল সকল পরিশ্রম, ঠিকানা তাই মা জননীর বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, 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 বৃদ্ধাশ্রম। দাদি, 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 এই দাদি, এই দাদি, 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 দাদি,